मेरे अश्क कह रहे मेरी कहानी, इन्हें समझो ना तुम, सिर्फ आता नहीं यकीन, क्या से क्या हो गया इस तरह मैं तुमसे बेवफा हो गया। আর সবশেষে তুমি অন্য কারোর পাশে। ঠকাইছো না, ঠকবা। মৃত্যুর ঠিক 5 মিনিট আগে ইকরার সাথে আসলে কি ঘটেছিল? শেষ মুহূর্তে লাইভে এসে হাতে থাকা যে কাগজটি তিনি দেখাচ্ছিলেন, সেটি কি আসলেই আলভির পাঠানো ডিভোর্স পেপার? আলভি কি তবে সত্যি ইকরাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন? আর এই কারণেই কি ইকরার এমন করুণ পরিণতির পরও তাকে এক নজর দেখতে এলেন না আলভি? লাইভে আলভি ও তিথির সম্পর্ক নিয়ে কি এমন বিস্ফোরক তথ্য দিয়েছিলেন ইকরা? আজ আমরা জানব সেই ভয়ঙ্কর 5 মিনিটের আসল সত্যিটা। দর্শক, ইকরার মৃত্যুর পর তার শেষ লাইভ ভিডিওটি পুরো নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। মৃত্যুর ঠিক 5 মিনিট আগে করা ওই লাইভে ইকরার হাতে একটি ডিভোর্স পেপার দেখা যায়। কান্নায় ভেঙে পড়া ইকরা বারবার সেই কাগজটি দেখাচ্ছিলেন আর নিজের জমানো সব কষ্টের কথা বলছিলেন। জানা যাচ্ছে আলভি হয়তো আগেই ইকরাকে এই ডিভোর্স পেপারটি পাঠিয়ে তাদের সব সম্পর্ক শেষ করে দিয়েছিলেন। নিজের সাজানো সংসার এভাবে এক নিমেষে ভেঙে যাওয়ার এই নির্মম সত্যিটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ইকরা। অনেকেই মনে করছেন ইকরাকে ডিভোর্স দিয়ে আলভি নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলেন। আর ঠিক এই কারণেই ইকরার মৃত্যুর মতো এত বড় একটা ঘটনার পরও তাকে শেষবার দেখতে আসার কোনো প্রয়োজন বোধ করেননি আলভি। লাইভে ইকরা স্পষ্ট করেই জানিয়েছিলেন তার এই করুণ পরিণতির পেছনে আলভি এবং তিথির গোপন সম্পর্কের হাত রয়েছে। আলভি কিভাবে তিথির সাথে মিলে তাকে দিনের পর দিন ঠকিয়েছেন এবং শেষে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিয়ে তাকে ছুঁড়ে ফেলেছেন, সেই সব যন্ত্রণার কথাই লাইভে বলে গেছেন ইকরা। তবে এই পুরো ঘটনার পেছনে আরও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে। মৃত্যুর আগে ইকরা তার এক কাছের বান্ধবীকে সব কথা খুলে বলেছিলেন। তো আর কথা না বাড়িয়ে ইকরা তার বান্ধবীকে ঠিক কি বলে গিয়েছিলেন, চলুন তার বান্ধবীর কাছ থেকেই এবার তা শুনে নেওয়া যাক। ইকরার সাথে যতটুকু আমাদের কথা হয়েছে, ও নেপাল যাবে, ও বাসা শিফট করবে, ও জব করে আলাদা লাইফ করবে, আলভির সাথে ডিভোর্স যাই হোক, ও সব কিছু ওর মাথায় সেট ছিল। কাকে না কিছু মানুষ যে আমারটা আগে, ঠিক আছে, আমি দরকার পড়লে 10 জনকে মেরে পেরোয় আসবো সমস্যা থেকে, ও এরকম, ঠিক আছে, ও হচ্ছে যে ফাইট ব্যাক করার মতো মানুষ। জানি না কি হইলো হঠাৎ করে তো ইকরা সুইসাইড করার মতো মেয়ে না। সকালবেলা লাস্ট কি হয়েছে ওইটা আপনারা একটু বের করার চেষ্টা করেন। লাস্ট কলে আসলে কি হয়েছে ওইটাই জানলে হয়তো বিষয়টা জানা যাবে। কারণ তার আগ পর্যন্ত ইকরার সাথে যতটুকু আমাদের কথা হয়েছে, ও নেপাল যাবে, ও বাসা শিফট করবে, ও জব করে আলাদা লাইফ করবে, আলভির সাথে ডিভোর্স যাই হোক, ও সব কিছু ওর মাথায় সেট ছিল। ও যদি সুইসাইড করার হইতো আগেই করতো। তিথির বিষয় যখন ও ফার্স্ট জানছে তখনই করতো। এমন কিন্তু না যে অল অফ এ সাডেন ও শখ খাইছে ও ঝুলে গেছে, ব্যাপারটা তা নয়, আগে থেকেই জানতো। সুইসাইড করার মতো মেয়ে ইকরা না। সকালবেলা কী হয়েছে ওইটা নিশ্চয়ই আপনারা তো এগুলো অলরেডি তদন্ত করে বের করে ফেলছেন যে নেপালে যাওয়ার পরে যেই নায়িকার সাথে শুটিং গেছে, নায়িকার বার্থডে গেল, তো ওই বার্থডের দিন বেসিক্যালি ছোটো বাচ্চাটাকে তো দেখছেন এতক্ষণে, তো বাবার সাথে কথা বলতে চায়, বাবা পাগল, তো ভিডিও কল দিল ইকরা যে কথা বলবে, তো কেটে দিয়ে ও একটা সিন ক্রিয়েট করলো যে তুমি ইচ্ছে করে এখানে সিন ক্রিয়েট করতেছো বা তুমি দেখতে চাচ্ছ আমি কার সাথে আছি এই জন্য ভিডিও কল দিচ্ছ। তো ও বলছে না, তোমার ছেলে দেখতে চাচ্ছে, দেখে দিচ্ছি। তো ও বারবার কল কেটে দিয়ে ওই মেসেজটা দেওয়ার পরে বলে কি তুমি আমার ছেলেকে সিম্প্যাথি কার্ড বানায় এরকম আমাকে এরকম মানুষের সামনে ছোট করতে যাচ্ছ, ডিস্টার্ব করতে চাচ্ছ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো এই জিনিসটা নিয়ে ও খুব, ওর কথা হচ্ছে কি ভাই তুমি আমাকে যা ইচ্ছা বলো, ও তোমার কেন মনে হবে যে আমি আমার সন্তানকে নিয়ে তোমার কাছে, আমি তোমাকে দেখার জন্য বা তোমাকে চেক করার জন্য আমার সন্তানকে নিয়ে মিথ্যা কথা বলবো। তখনই হচ্ছে গিয়ে এইগুলো নিয়ে ও একটু রাগারাগি করে। ওই মেয়েটাকেও কিছু মেসেজ পাঠায়, ওই মেয়ে আবার ওখানে সিন ক্রিয়েট করে, রাগারাগি করে যে আমি যেটা হয় যে যেহেতু পাঠাইছে, ও ইকরা পাঠাইছে, ওর মেয়ের কথা হচ্ছে গিয়ে যে আমার বার্থডের দিনই ওর এগুলো করতে হবে, সামথিং লাইক দ্যাট। তো এগুলো নিয়ে ঝামেলা হওয়ার পরেই হচ্ছে গিয়ে বেসিক্যালি যেটা আমরা ইকরার মুখ থেকে শুনছি যে আলবি তখন এই স্ট্যাটাসটা দেয় অ্যান্ড মোটামুটি এগুলো নিয়েই একটু ছিল। তখন হচ্ছে ও নিচে কমেন্টও করে কিন্তু, যাও তোমাকে মুক্তি দিয়ে দিল, মুক্তি পেয়ে গেছো বা সামথিং লাইক দ্যাট। তখন ওর আমরা আবার জিজ্ঞেস করি যে কী হয়েছে, এটা আমরা যে এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে এগুলো আমাদের কাছে আসে না, আমি আজকে দিব, কালকে থেকে আমি এসব মানসিক অবস্থায় নাই, আমি এখন পর্যন্ত দিতে পারি নাই, পোস্ট করবো। আমাদের কাছে স্ক্রিনশট যা আছে আমরা এগুলো নিয়ে সাজায় গুছায়
একটা পোস্ট করে দিব না, আপনারা পেয়ে যাবেন। আপনারা অলরেডি অনেক স্ক্রিনশট পেয়েছেন, অনেকেই শেয়ার করেছে। আমাদের কাছে যা আছে সেগুলো আমরা আজকে আগে ইকরাকে আগে মাটিতে দিয়ে আসি ভাই, তারপরে আমরা বাচ্চা কি শুধু মায়ের দায়িত্ব নিয়ে গেছে না, আমি আমার সাথে কথা হয়েছে একবার, যেহেতু আমার বাসা ওখানে ডিওএইচএসেই, আমি যাই মাঝে মধ্যেই ওর যে শাশুড়ির বাসা, মানে আলভির যেই মায়ের বাসা। তো আমি ফোন দিয়েছি, আন্টির সাথে আমার ভালো সম্পর্ক, আমি দিয়ে আন্টিকে বুঝালাম যে আন্টি বাচ্চাটা এখন তো দেখতে ঠিক আছে, যেমন এখন পোস্টমর্টম করে ফেলছে, চেহারা তো দেখার মতো অবস্থা নাই। আমি বলছি এখনও যেহেতু দেখতে ঠিক আছে, একটু নিয়ে আসেন, বাচ্চাটা মাকে দেখুক, একটু আদর করুক, আপনিও আসেন, না আসলে খারাপ দেখায়। উনি আমাকে বলতেছে মা আমি তো আসতে চাই, কিন্তু ওর বাবা তো বারবার মানা করতেছে। এগুলো তো আপনার স্ক্রিনশট আসলে দেখছি, শুধু আমাদের সাথে না সবার সাথে আলোচনা করছে, এখানে যত মানুষ আছে সবার সাথে আলোচনা হয়েছে। আমরা যারা ওর সাথে, ওর তো কোনো ভাই বোন নাই, ঠিক আছে, আমাদের সাথেই ওদের সব, মানে আমরা মানে আমাদের সাথেই শেয়ার করে, আমাদের মধ্যে ফ্যামিলি। যেহেতু ওর বাবা মাও ময়মনসিংহ থাকে, আমার যেরকম মন খারাপ হলে বা কিছু হলে আমি বাবার বাসায় যে 2 দিন থেকে আসি, ঠিক আছে, ওর তো এই জিনিসটা নাই, কারণ বাবা মা ময়মনসিংহ থাকে, মন চাইলেই তো আমি ময়মনসিংহ ছুটে যেতে পারি না। তো ওর বাবা ভাই বোনও নাই, তো ওর যত মন খারাপ হোক, ওর খারাপ লাগলে ওই ওর ফ্রেন্ড নাফিসের বাসায় চলে যায়, ওর খারাপ লাগলে ওর বাসায় চলে যায়, ওর খারাপ লাগলে ও বলে যে চল আমার বাচ্চাটাকে নিয়ে, তোর বাচ্চাটাকে নিয়ে ঘুরে আসি, আমরা ঘুরতে যাই। কথা হয়েছে তখন বলে, মানে আমার সাথে যেটা হলো, ও আমাকে বলছিল আমি বাসায় আসি, আমার বাচ্চাটার নাম হচ্ছে আওয়াজ, তো রিজিক আর আওয়াদের আমার খুব ভালো বন্ডিং। তো রিজিক আবার ভিডিও কলে বলতেছিল যে আমি আওয়াদের সাথে খেলা করতে যাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে রিজিককে নিয়ে চলে আয়, শুক্র শনি 2 দিন তো ওদের স্কুল বন্ধ। তখন বললো আচ্ছা ঠিক আছে দেখি। তো বললো যে ঠিক আছে আমি আসলে রাতে থাকবো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুই কালকে পরশু 2 দিন বন্ধ আছে, আমরা আমার বাসায় থাক তুই। পরে ও আমাকে কিছু জানাইলো না, পরে বললো যে আচ্ছা আমি একটু থাকি, সমস্যা নেই, আমি পরে জানাচ্ছি। এরপরে আরও আসে নাই, বাট পরদিন আবার কথা হলো, আমরা বুঝতেছিলাম, বাট আমরা ভাবছি যে ও একটু নর্মাল হোক, দেখা তো করবে, আমি ওর অফিস আছে, আমারও কাজ আছে, আমরা ভাবছিলাম আমরা একটু ও একটু নর্মাল হলে আমরা গিয়ে ওর সাথে, ইভেন গতকালকে ওর বাসাতে ইফতার পার্টি ছিল, ইফতার প্রোগ্রাম ছিল, আমাদের তো যাওয়ারও কথা। তাহলে আলভি ভাইয়ের ওইখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ হই। আমি বেশ কিছুদিন ওনার সাথে ছিলাম। আমি আসলে এখন কি হয়েছে বা কিভাবে হয়েছে এটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, বা এখন দেখতেছি এটা, কিন্তু এই যে তিথির সাথে যে ব্যাপারটা, এটা আমি বলবো পুরোপুরি সত্য। ভাইয়া, আর এটা যদি পুরোপুরি সত্য হয় তাহলে আপনি তো ঘটনাটা আগে থেকেই জানতেন, তাহলে আপনি আগে কেন বললেন না? আগে না আগে ঘটনাটা বলি নাই এমন না ব্যাপারটা। ঘটনাটা কি আমি আপনার কাছে বলবো, আমি আপনাকে চিনি, বা আমি কি আমার ফ্যামিলির কাছে বলবো, বা বাইরের কারোর কাছে বলবো? ঘটনাটা যেহেতু ওনাদের রুমের ভিতরে ছিল, ওনাদের বাসার ভিতরে ছিল, ওনাদের ভিতরে ছিল, আমি তো ওনাদের সাথেই কথা বলবো না। আর আমিও পার্সোনালি কোনোদিন কথা বলতে চাই নাই বা বলিও না এরকমভাবে। এটা আমি দেখছি যে ভাবিই জানতো ব্যাপারটা জানতো, কিন্তু ভাবির ভিতরে আমি এমন একটা জিনিস দেখছি, উনি হচ্ছে সব কিছু ম্যানেজ করতে চাইছে, সব কিছু ঠিক করতে চাইছে, ঠিক আছে। এটা নিয়ে দেখা গেছে এই যে আমি নেহাল ভাইকে দেখলাম, নেহাল ভাই বলতেছে এরকম কোনো কিছু জানে না, আলভি ভাই আসলে উনি বলবে বা কি। তা আমি বলবো কি যে এটা না জানার কি আছে, আমি তো নিজের চোখে দেখছি আলভি ভাইয়ের মা এটা নিয়ে ভাবির সাথে কথা বলতেছে যে তুমি এইভাবে না এইভাবে করো, ওই মেয়েটাকে আমার মনে হয় এরকম করি ওইরকম করি। ওনাদের সম্পর্ক ছিল, আলভি ভাই আর তিথি আপুর সম্পর্ক ছিল। এটা বন্ধুত্ব সম্পর্ক না, বন্ধুত্ব ছিল অনেক বেশি হাজব্যান্ড ওয়াইফের মতো। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বন্ধুত্ব সম্পর্ক হলে কি ইকরা আজকে যেহেতু আমাদের আর এই যে ব্যাপারটা, এটা আমি আবারও বলবো, এই ব্যাপারটা ইকরা ভাবি জানতো, ইভেন ওনার বাসার আন্টি প্লাস নেহাল ভাইয়া ওনারাও জানতো। শুধু এইটাই না, আমার যতটুকু মনে আছে আপু মানে ইকরা ভাবির যত কাজিন আছে, ইকরা ভাবির কাজিনরা হচ্ছে 23-এর রোজাতে আমি সহ, নেহাল ভাই সহ, ইকরা ভাবি সহ, রিজিক সহ আমরা হচ্ছে ওনার বাবার বাড়িতে যাই বেড়াইতে। তখন উনি ডিপ্রেশনে ছিল, এটা নিয়ে তখনও উনি ডিপ্রেশনে ছিল। এতদিন প্রকাশ করি নাই কেন, আসলে এতদিন তো এরকম ছিল না ব্যাপারটা, বা যেহেতু এটা ঘরোয়া ব্যাপার, এটা ঠিক হয়ে যাবে এমন একটা ব্যাপার ছিল, যেটা ঠিক হয়ে যাবে। হয় না, মানুষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয় না, ফ্যামিলিতে প্রবলেম হয় না, ওইটা ঠিক হয় না। সব কিছু তার মানুষ বাইরে আনে না, সামনে আনে না। আমি চাই যে যেটা সত্য এটা পুরোপুরি সামনে আসুক, আর এটা আমাদের বাংলাদেশের আইনে বা সিস্টেমে যা হচ্ছে কি সর্বোচ্চ শাস্তি, তাই আমি চাই। আপনি কেন এতদিন বলেন নাই? একটা মানুষ মারা যাওয়ার পর কেন আপনি মিডিয়ার সামনে এসে এখন বলছেন? আমি কিন্তু আগেও আপনাকে বলছি, সেটা তার পার্সোনাল বিষয়, এটা ওনাদের ঘরের বিষয় তো সে বলতে পারে না। আপনার ঘরের ব্যাপার কি আপনি মিডিয়াতে এসে বলবেন?
আপনি বলবেন না তো না? যখন ঘরোয়া ব্যাপারটা বাইরে চলে যাবে, একটা সিন ক্রিয়েট হয়ে যাবে, তখনই তো আপনি বলবেন না যে কেন কি হয়েছে। আমার নাম শোয়েব। প্রথম থেকে কি দেখছিলাম বলে ফার্স্ট অফ বলবো যে সেটে এমন একটা ব্যাপার ছিল বা বাইরে এমন একটা ব্যাপার ছিল যে বাসায় ভাবিনি যেমন হচ্ছে ট্রিট করতে হতো, তিথি আপুকে ওরকম ট্রিট করতে হতো। ঠিক আছে, এটা একটা ব্যাপার ছিল। আবার হচ্ছে গিয়া থাকে না একটা জিনিস, এখন হচ্ছে ধরেন আপনার আমার পরিচিত বা খুব ভালো বন্ধু, ঠিক আছে, এখন আপনি এদের মাঝখান থেকে যে কোনো একজনের সাথে আমার হচ্ছে গিয়ে কেমন সম্পর্ক বা কি, এটা কি মানুষের চোখে পড়ে না? মানুষ কি দেখে না? মানুষ কি দেখে না? আর এটা অনেকে জানে, মিডিয়ার অনেকে জানে, আমার জানা মতে এটা মিডিয়ার অনেকে জানে। আমি প্রভাবপুর একটা ভিডিও দেখছি, তারপরে হচ্ছে গিয়া কি বলে আদিবাসী মিজান, ক্যারি করতে পারবো না। আমার ভালো লাগছে ব্যাপারটা যে ওনারা সত্যি কথাটা বলতে পারে, যদি হারিয়ে গেল পড়ে গেল, ঠিক আছে। আর প্রভাব তখন কি করব? হচ্ছে ওনার ভিডিওতে যা বললো যে ওনার সাথে শেয়ার করছে, ইভেন হচ্ছে প্রভাবু হচ্ছে ওনাকে বুঝাইছে, ঠিক আছে। একদিন এমন হয়েছে স্টেট থেকে প্রভাবপুর গাড়ি দিয়ে আমি ভাবি আর প্রভাব আসতেছিলাম, আমার সামনে প্রভাব বুঝাইছে, সামনে ক্যামেরায় ভাই আমার সামনে প্রভাব বুঝাইছে, এটাও সত্যি। আমি এতদিন আমার আরেক বান্ধবী লুপিন আমরা কিন্তু এতদিন চিল্লাই খালি বলছি, নতুন করে আসলে বলার কিছু নাই। হ্যাঁ, নতুন করে বলার কিছু নাই, শুধু এতটুকুই বলবো যা যা এভিডেন্স দেওয়া হয়েছে, যতবার যত কিছু বলা হয়েছে বারবার এটাও বলেছি পুলিশের কাছে ইকরার ফোনটা আছে যতটুকু আমরা জানি। আমার আর লুপিন আর আপনারা অনেকেই বলেছে যে বান্ধবীদের কাছে কিভাবে পাসওয়ার্ড থাকে। ভাই, বান্ধবীদের কাছে পাসওয়ার্ড থাকেই, আমিও আমার পাসওয়ার্ড আমার ফ্রেন্ডদেরকে দিয়ে রাখি, ইন কেস অ্যাক্সিডেন্ট হলে যেন পাসওয়ার্ড দিয়ে ফোনটা খুলে কাছের মানুষকে ফোন দিয়ে জানাতে পারে। তো আমাদের কাছে ওর পাসওয়ার্ডটা আছে, পুলিশের কাছে যদি ফোনটা থেকে থাকে, ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে, তাহলে হচ্ছে আমরা ওইভাবে ওদেরকে মানে আমাদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে খুলে ওরা এগুলো কালেক্ট করতে পারে। তো এতদিন তো সবকিছু আমরা বলেছি, আপনারা কাইন্ডলি ওদেরকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি এটা বুঝি না। পরকীয়ার কোনো শাস্তি নাই, এটা কোন ধরনের ল? এটা কি কোনো কথা? পরকীয়ার তো আসলে শাস্তি হওয়া উচিত। পরকীয়া কিন্তু যতটা স্বাভাবিক মনে হয় বিষয় আসলে তা না। পরকীয়ার কারণে আত্মহত্যা করলো, এগুলার কিন্তু কাইন্ড অফ মার্ডার, তাই না? মানে শুধুমাত্র হাতে খুন করলে মানুষ হচ্ছে শরীরে যখন দেখলে রক্ত দেখলে মানুষের কাছে মনে হয় খুন, কিন্তু মানসিক ভাবে কাউকে খুন করলে সেটা কি খুন না? নতুন সরকার আসছে, আমাদের তো দেশে এখন আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, নতুন সরকার আসছে, কত কিছু নতুন ভাবে চেঞ্জ করে আনতেছে। আমার তো মনে হয় এগুলোরও শাস্তির ল ক্রিয়েট করা উচিত। তাই তো পরকীয়া এখন অনেকে বলবে যে মেয়েরা ছেলে, ভাই পরকীয়া শাস্তি সেটা ছেলে হোক মেয়ে হোক যেই করুক সেম হওয়া উচিত। আর তিথি আলভি যতটুকু দোষী, তিথি অতটুকু দোষী, দুজনকে। আর তিথির এগেইনস্টে ডেফিনেটলি ও তো আসামি, ওই তো আসামি, ও তো তিলে তিলে আমার বান্ধবীকে শেষ করছে, ও তো এটার জন্য দোষী। কেন? যখন ও যে বললো যে ইকরার সাথে আমার অনেক কথা হয়েছে, ও আমাকে বাসায় ডাকছে, আমার সাথে অনেক ওর সাথে ভাই ও আড্ডা দেয় নাই, ওর সাথে বসে বান্ধবীর মতন বসে বসে কফি খেয়ে আড্ডা দেয় নাই, ওই কফি ডেট মানে এটা আড্ডা ছিল না। ওকে বলছে, বুঝাইছে যে তিথি তুমি তোমার জায়গায় থাকো, আমি জানি আলভির সাথে কি, আলভি এত বছরে আমাকে ছাড়ে নাই, ও আমাকে ছাড়বেও না, বা আমিও আলভিকে ছাড়, আমাদের একটা বাচ্চা আছে, তুমি তোমার জায়গায় থাকো। বাট আমার মনে হয় জিনিসটা এখন ইটস হাই টাইম যে তোমার জায়গাটা বোঝা উচিত। তো ওই দিন ওগুলো শোনার পরে ও সরে গেল না কেন? ও এখন আসছে এগুলো বলতে যে আমার সাথে কথা হয়েছে, আমার সাথে এই হয়েছে। ওর তো উচিত, ওর যদি এত আত্মসময়, ও কি বেহায়া? ওরা তো দুজনই বাংলাদেশ। আলভি যে বলে আমি, ও যে দেখাইলো ও হচ্ছে ঘুরে চলে গেছে, টিকেটের কি দেখাইলো, আমি এটা না টিকেটে নিয়ামতুল্লাহ ভুইয়া ওর নাম, ও তো জাহের আলভি যেটা কিং, কিন্তু ও আমি যতটুকু মনে করতেছি, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বা যেটাই হোক, কিন্তু তিথি বা পুরো যে টিম যে বাংলাদেশে চলে আসলো, ওরা যে শুটিং করতে গেল, পুলিশ কেন ওদেরকে ধরতেছে না? বাকি যারা ওখানে ছিল ওদেরকে জিজ্ঞাসাবাদ করুক যে ওই দিন বার্থডে সেলিব্রেশনে কি ছিল, ওরা শুটিং এ কি করছে না করছে, সবার তো এটা জানার কথা। ওরা কেন ওই বাকি ক্রু মেম্বারদেরকে ধরতেছে না? নেক্সট টাইম যেন কেউ পরকীয়া করে বউকে এগুলোর জন্য কোনো সাহস কেউ না পায়। ভাই, কাউকে ভালো লাগলে তুই বলে দে তোর বউকে, তোর হাজবেন্ডকে আমার আর সংসার করা সম্ভব হচ্ছে না, একটা করে তোরা আলাদা হ। কিন্তু এভাবে একসাথে থাকবো, তোমাকে টর্চার করবো,
সেটা দরকার নেই, দিলে মারার দরকার নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনার পরিবারের সাথে আইনের লোকের কথাবার্তা হচ্ছে, এটা ওনারা দেখছেন, আমরা তো বলেই যাচ্ছি, এটা বাকিরা অবশ্যই ওনারা ওনাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের তো যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা তো করছি, আমরা তো বলছি। আর মামলা উঠানোর জন্য তো প্রেশার চলছেই, অবশ্যই মামলা উঠানোর জন্য প্রেশার দেওয়া হচ্ছে, বাট আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের বিশ্বাস তারা অবশ্যই